ফজরের আজানের ধ্বনি চারিদিকে মুখরিত হচ্ছে। নিশাত ঘুম ঘুম চোখ মেলে ধীরে ধীরে চাইল। চোখ খুলেই মারওয়ানের পিঠ নজরে এলো, যে তার উল্টো ফিরে শুয়ে আছে। নিশাত ঘাড় ঘুরিয়ে পাশ সাঁতরালো, কাউকে পেল না। চমকে তাকিয়ে দেখলো পাশটা খালি। তার ছানা কই? মুহূর্তের মাঝে উঠে বসে খাটের নিচে দেখলো, আশপাশ দেখলো, নেই, কোথাও নেই। মারওয়ানের দিকে দৃষ্টি ফেলে দেখলো তার কনুইয়ের ফাঁক গলিয়ে গোলুমলু মুঠোকৃত একটি হাত বেরিয়ে আছে। নিশাত ফোঁস করে দম ছাড়লো। আরেকটু হলে তার দমটাই বেরিয়ে আসতো। ঘুম থেকে উঠে মানুষের মস্তিষ্ক কম কাজ করে। অন্যান্য সময় সবার আগে মারওয়ানের আশপাশ চেক করত, আর আজ মারওয়ান বাদে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে সারা। নিশাত কপালে হাত ঠেকিয়ে একটু ধাতস্থ হলো, চুলগুলো হাত খোপা করে অজু করে নামাজ আদায় করলো। নিশাতের আজ নাস্তা বানাতে ইচ্ছে করছে না, কেমন ব্যথা আর ম্যাজ ম্যাজ করছে শরীরটা। স্কুলে বলে ছুটি নিয়ে নেবে কিনা সেটাও বুঝতে পারছে না। আজকাল শরীরটা বড্ড খারাপ লাগে, একটু হলেই অসুস্থ হয়ে যাওয়ার এক বাতিক দেখা দিয়েছে। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রইল। ভালো লাগলে স্কুলে যাবে, নয়তো ফোনে না করে দেবে। কর্তৃপক্ষ ছুটি দেবে কিনা সেটাও বড় বিষয়। এমনিতেই গত কয়েক মাসে ছুটির সংখ্যা তার বেশি। আজকে ছুটির কথা বললে সোজা হাতে কাগজ ধরিয়ে আবার বের করে না দেয়। কাগজ ধরিয়ে দিলে কাগজ নিয়ে সোজা চলে আসবে। এত ক্লান্তি অবসাদ চাপ নিতে পারছে না সে। নিশাতের মতো চাকরিজীবীরা কাজ থেকে ইস্তফা নিয়ে মাঝে মধ্যেই ভেবে থাকে। সামনাসামনি বলার সাহস ক্ষমতা কোনোটাই তাদের থাকে না, কারণ মধ্যবিত্তরা কল্পনায় একটা প্রসাদের মালিক হলেও বাস্তবে পেটের দায়ে কামলা খাটতে দুবার ভাবে না। বাঁচতে তো হবে, লোকে কি বলবে তা নিয়ে তো আর পেটের ক্ষুধা নিবারণ হবে না। যদিও মধ্যবিত্তদের চক্ষু লজ্জাটা বেশি। দুনিয়াতে পেটটাই যত নষ্টের গোড়া, অশান্তির মূল। একে ভর্তি করতে মানুষের কত আয়োজন, এটা না থাকলে বিশাল পৃথিবীর এক কোণে পড়ে থাকতো, এত ঝক্কি ঝামেলা পোহাতে হতো না। এসব ভাবতে ভাবতে কখন তার চোখ লেগে এসেছে বলা মুশকিল। মুখে সুরসুরি লাগায় ঘুম হালকা হয়ে এলো নিশাতের। আঁখি পল্লব জোর করে টেনে খুলে দেখলো নাহুয়ান ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। নিশাতকে চোখ খুলতে দেখে হাসলো বাচ্চাটা। মা। নিশাত আওয়াজ দিল, হুম। নাহুয়ান ঘাড় বেঁকিয়ে ফোকলা হেসে বলল, ঘুম ভাঙ্গিছে? নিশাত উঠে বসে চুলগুলো হাত খোপা করতে করতে বলল, এই তো ভাঙলো, আপনি উঠে পড়েছেন? আমি উঠছি, বাবা উঠছে, কাবাল নাই। নিশাত বুঝলো তার ছানার খিদে পেয়েছে। আজ তো সে নাস্তাও বানায়নি। ঘড়িতে তাকিয়ে দেখলো স্কুলের আর 30 মিনিট আছে। নিশাত বলল, তোমার বাবা কই? বাবা কায়? নিশাতের কপাল কুঁচকে গেল। কি খায় তোমার বাবা? নাহুয়ান মায়ের পাশে তার ছোট্ট গোলুমলু হাত পা মেলে বসে বলল। ওই যে চিরে চিরে কায়। নিশাত বুঝলো রুটির কথা বলছে নাহুয়ান। সে দ্রুত ছেলেকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে পাশের রুমে গেল। পর্দা সরিয়ে দেখলো মারওয়ান খাটে হেলান দিয়ে চা খাচ্ছে আর পেপার পড়ছে। পরনে শুধু লুঙ্গি আর ঘাড়ের দুই পাশ দিয়ে গামছা ঝুলছে। নিশাত হঠাৎ রেগে গেল। রান্নাঘরে গিয়ে জোরে জোরে বাসন কোসন রাখছে আর চিল্লিয়ে বলছে, একা একা পাশের রুমে নাস্তা এনে নিজের উদরপূর্তি করছে, অথচ বাচ্চাটাকে না খাইয়ে রেখেছে এখনো। ওকে খুব বেশি খেত, সভ্যতার বালাই নেই, থার্ড ক্লাস লোক। নিশাত রাগে গজগজ করতে করতে চুলায় গতকাল রাতের দুধ জাল করছে। কোলে নাহুয়ান মায়ের চিৎকারে ভয় পেয়ে গুটিয়ে আছে। মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে সামনে তাকিয়ে দেখলো বাবা দাঁড়িয়ে, যার চোখ মুখ বর্তমানে কুঁচকে গম্ভীর হয়ে আছে। নাহুয়ান বাবার দিকে দুহাত মেলে দিল। মারওয়ান নিশাতের পেছনে দাঁড়িয়ে বলল, সকাল সকাল গলা এত চড়া কেন? ঘরের মধ্যে প্রতিদিন অশান্তি করতে হবে কেন? সমস্যা কি? নিশাত কোনো কথার জবাব দিল না, নিজ মনে কাজ করতে লাগলো। নাহুয়ানের হাত বাড়িয়ে বাবা বাবা বলে ডাক দিতে দেরি, কিন্তু নিশাতের ধমকে উঠতে দেরি হয়নি। চুপ! থাপ্পড় মেরে বাবা বাবা করা ছুটিয়ে দেব। সেদিনের মারের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? মারওয়ানের রাগ আকাশ ছিল। দোষ না করেও অযথা কথা আর চিল্লাচিল্লি কেই বা সহ্য করে? রান্নাঘরের সবগুলো বাসন রাগে জিদে এক ধাক্কায় ফেলে দিল। ঝনঝন শব্দে নিশাত কেঁপে উঠল। নাহুয়ান বাবার অগ্নিমূর্তি দেখে কেঁদে দিল।
বুঝ হওয়ার পর এই প্রথম বাবাকে এত রাগতে দেখলো। ভয় তো পাবেই। মারওয়ান দেওয়ালে থাবা মেরে গর্জে উঠে বলল, প্রতিদিন নাটক মারায়? বালের সংসার করতে আসছি, এটারে বলে বালের সংসার। খালি সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান, কানটা আমার ঝালাপালা করে দিচ্ছে। শরীর খারাপ ভেবে নাস্তা আনলাম, ওর ছেলেকে খাওয়ালাম, এটা দোষ হয়েছে আমার? সকাল সকাল তেজ দেখাচ্ছে, চিল্লানো শুরু করেছে যেন রেডিও শোনাচ্ছে। একটু কামাই করে খাওয়ায়ের দাপটে ঘরে টেকা যায় না, গুষ্টি গিলায় এ সংসারে। বলেই পায়ের কাছের এক বোতলে লাথি মেরে চলে গেল। বোতল ফেটে পানি বেরিয়ে এলো। নিশাত লন্ডভন্ড রান্নাঘরে ছেলেকে চেপে ধরে পাথরের মতো দাঁড়িয়ে। সংসারে একজন আগুন হলে আর একজন পানি হতে হয়, তবে সেই পানি যদি পেট্রোলের রূপ নেয় সেখানে বিস্ফোরণ হওয়া স্বাভাবিক। নাহুয়ান হেঁচকি তুলে কাঁদছে। সম্ভবত এই সংসার যুদ্ধে বাচ্চা ও বাচ্চার মা উভয়েই বিধ্বস্ত। সম্পর্কের ছেঁড়া সুতোটা বোধহয় এবার পুরোপুরি ছেঁড়ার বন্দোবস্ত হলো। পদ্মালয় নামক চেয়ারম্যান বাড়িতে সকাল সকাল ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে। যেই সেই কাণ্ড না, একেবারে খবরে ছাপানোর মতো কাণ্ড। শাশুড়ির হাতে পুত্রবধূ চর খেয়ে বোবা হয়ে গেছে। উর্মি ভূঁইয়ার ভাষ্য মতে মানহা তাকে চায়ের সাথে কিছু মিক্স করে দিয়েছে। তার ধারণা সেটা বিষ। ভাগ্যিস সেই সময় সে ওখানে গিয়েছিল, নয়তো এই মেয়ে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দিত। মানহাকে যত ভোলা ভেবেছিল, আদতে মেয়েটা দুনিয়ার বাজে। সেই থেকেই ঘটনার সূত্রপাত। দিন দিন উর্মি ভূঁইয়ার আচরণ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। স্বামী, কন্যা, পুত্র, পুত্রবধূ কাউকে দুচোখে সহ্য করতে পারছেন না। বিশাল হলরুমে বৈঠক বসেছে। উর্মি ভূঁইয়ার দুই ভাই উমায়ের ভূঁইয়া এবং ওজান ভূঁইয়াও উপস্থিত। ইহাব সকলকে ডেকে হলুস থুলুস ঘটিয়ে ফেলেছে। উপস্থিত সকলের মুখে চিন্তার রেখা ফুটে আছে। অথচ যাকে নিয়ে বৈঠক সে নির্বিকার চিত্তে চায়ে চুমুক দিচ্ছেন আর বই পড়ছেন, যেন এসব বৈঠকে তার কিছুই যায় আসে না। ইমতিয়াজ ভূঁইয়া পড়েছেন গ্যারাকলে। এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না। দুই দিকেই বিপদ। ইহাব মুখ শক্ত করে উমায়ের ভূঁইয়ার উদ্দেশ্যে বলল, মামু, তোমার আদরের বোনকে জিজ্ঞেস করো আমার বউয়ের সাথে তার কিসের শত্রুতা। প্রথম প্রথম তো মাথায় তুলে নাচতো, এখন মাথা থেকে ফেলে আছাড় দিচ্ছে কেন? উমায়ের ভূঁইয়া বললেন, একটু শান্ত হ। কিসের শান্ত হব? মমের এমন গিরগিটির মতো রূপ বদলানো দেখে আমি হতভম্ব, আর বেচারি তো পরের মেয়ে। সে তো বুঝে উঠতেই পারছে না কি ঘটছে আর কেন ঘটছে। আমি না হয় ছেলে একটা কেন 10টা থাপ্পড় খেলেও প্রবলেম নেই, কিন্তু আমার বউকে মারে কথা শোনায় কোন যুক্তিতে? মানহা কি তার মেয়ে? তোর মা তো বলল চায়ের সাথে কিছু মিশাতে দেখেছে, তাই এমন রিয়্যাক্ট করেছে। ইহাব কপালে হাত ঠেকিয়ে বলল, ওটা চিনি ছিল মামা। মমের কি হয়েছে বুঝতে পারছি না, সব কিছুতে অহেতুক সন্দেহ করা শুরু করেছে। মারতে হলে ছেলেকে মারতো, পরের মেয়েকে মারার দরকারটা কি ছিল? মেয়েটার চোখে আমি কালার হলাম না? ওর মা বাবা ভাইয়েরা জানলে কি হবে বুঝতে পারছো? উমায়ের ভূঁইয়া বললেন, তোর বউ কি উচ্চবংশীয়, ধনী পরিবারের? তাহলে আমাকে ফোন নম্বর দে, আমি যোগাযোগ করব। অত টেনশন করতে হবে না। তোর মামু আছে কি করতে? ইহাব গম্ভীর কণ্ঠে বলল। প্রয়োজন নেই, আমি দেখব। উর্মি ভূঁইয়া এবার মুখ খুললেন। পুরোপুরি দেখি বউয়ের গোলাম হয়ে গেছিস। বাহ, নিশ্চয়ই কান পড়া দিয়েছে। ওই মেয়ে একটা কুটনি, ঠিক ছেলেকে মায়ের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। একে কি দেখে ভালো ভাবতাম, ভাবলেই তো শরীর কুটকুট করছে। ইহাব দাঁড়িয়ে বলল, মম, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কান পরা দেওয়ার কিচ্ছু নেই, সব কিছু আমার চোখের সামনেই ঘটেছে। তাই অযথা পরের মেয়েকে টেনো না এর মধ্যে। ভালো ফ্যামিলির মেয়ে দেখে এখনও চুপ করে আছে, নয়তো অন্য মেয়ে হলে এই ঘটনার পর বাপের বাড়ি গিয়ে কেস করে দিত আমাদের নামে। তখন জেলে বসে সর্ষে ফুল দেখ। ঠাস শব্দে পুরো বসার ঘর স্তব্ধ। ইহাব ডান গালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের ভূঁইয়া, ওজান ভূঁইয়া, ইমতিয়াজ ভূঁইয়া, ইনাবা সকলে থাপ্পড়ের শব্দে দাঁড়িয়ে গেছে। উর্মি ভূঁইয়া ইহাবের দিকে তাকিয়ে বলল, মায়ের চোখে চোখ রেখে কথা বলা শিখেছ? যাও, তোমাকে ও তোমার বউ দুজনকেই থাপ্পড় দিলাম। এবার জামাই বউ দুজনে যেয়ে আমার নামে কেস করে এসো, যাও। বেয়াদব, পেটে ধরেছি, রক্ত কথা বলে। তোমার রক্তও কথা বলছে, হেডমা দেখাচ্ছে আমাকে।
ইমতিয়াজ ভুঁইয়া উর্মি ভুঁইয়াকে ধরতে এলে উর্মি ভুঁইয়া চোখ রাঙিয়ে বলল। দূরে থাকুন, ছেলেকে শাসন করতে পারে না, আসছে আমাকে শান্ত করতে। ইনাবা এগিয়ে আস্তে আস্তে বলল। আম্মু, একটু ঠান্ডা হও, তোমার প্রেশার বাড়বে। তোমারও ভাই ভাবির সঙ্গে চড় খাওয়ার শখ জেগেছে? তোমার কাছে জ্ঞান চেয়েছি, দূরে থাকো। উর্মি ভুঁইয়ার কাঠিন্য স্বর। ইহাব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট পায়ে হেঁটে উপরে চলে গেল। পুরো হলরুমে নীরবতা নেমে আসলো। ইমতিয়াজ ভুঁইয়া চিন্তিত বদনে বসে রইলেন। জিনানের আজকে ডিউটি নেই, বাকি 4 জনেরও অফ ডে। কানে ব্লুটুথ, যেটা নিয়ে নেওয়াজ, মুনতাজির, মাঠ, সাইফার সকলের সাথে কথা বলছে। ঘরে বসেই আর্জেন্ট ফাইল চেক করছে আর রেড মার্কার দিয়ে ক্রস চিহ্ন দিচ্ছে কিছু কাগজে। হঠাৎ তার পার্সোনাল ফোন ভাইব্রেট করতে লাগলো। জিনান কেটে দিল, তবে অপর পক্ষ মারাত্মক অধৈর্য বোঝা যাচ্ছে। বারবার বিরতিহীনভাবে কল দিয়েই যাচ্ছে। জিনান শেষে ফোন সুইচ অফ করে রাখলো। জরুরি আলাপ কাজ সেরে একটু রিল্যাক্স হয়ে বসতেই কলিং বেলের শব্দে টনক নড়ল। এই ফ্ল্যাটে এসে একাই থাকে, এই সময়ে আবার কে এলো? কুচকানো গেঞ্জি টান টান করে ট্রাউজারের পকেটে এক হাত ভরে দরজার পিপ হলে চোখ রাখলো। আশপাশে কাউকে দেখলো না। জিনান কপাল ভাঁজ করে চলে যেতে নিলেই আবারও অনবরত কলিং বেল বাজতেই থাকলো। সে এবার ঘর থেকে পিস্তল নিয়ে এসে ধীরে ধীরে দরজা খুলে দিতেই কেউ যেন তার গায়ের উপর হামলে পড়ল। জিনান অতর্কিত হামলায় উল্টে পাল্টে পড়ে গেল। গায়ের উপরের ভারী বস্তুটার দিকে নজর দিয়ে বলল। এখানে কি? উপরের মানুষটা আরাম করে এক পায়ের উপর আর এক পা ভাঁজ করে আসনের মতো বসে বলল। তুমি? জিনান দ্রুত উঠে দরজা বন্ধ করে বলল। তুমি পাগলামি বন্ধ কবে করবে ইরা? ইরা নামক মেয়েটি ছুটে এসে জিনানের গলা জড়িয়ে ধরে বলল। কোনোদিন না, তুমি তো আমাকে একটুও মনে করো না। জিনান মুখের অভিব্যক্তি পরিবর্তন না করেই বলল। আমার কাজ থাকে, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তুমি বাসার ঠিকানা পেয়েছো দেখে যখন তখন এখানে চলে আসবে, এটা পারমিশন কিন্তু তোমায় দেয়া হয়নি। ইরা মুখ কালো করে বলল। তোমার বাসায় আসতে আমার পারমিশন লাগবে নীলাভ্র? জিনান বিরক্তি সূচক শব্দ করে নিজের কপাল চুলকে বলল। অবভিয়াসলি লাগবে। তোমার পাগলামি তুমি বাসা পর্যন্ত বজায় রাখো। আমার গুরুত্বপূর্ণ ফাইলের ভিতরে তোমার প্রেম কাহিনী শোনার জন্য নিশ্চয়ই কেউ বসে নেই। এই জন্যেই এই পেশার কথা তোমাদের মতো মেয়ে ছেলেকে জানানো উচিত না। এরা কাজের কাজ তো কিছু করেই না, উল্টো অযথা প্যারা দেয়। পুরো অফিস রুমে আমার মান ইজ্জত খেয়েছো তুমি। এখনো বাচ্চা নেই তুমি। অবুঝের মতো বিহেভ এবার অন্তত ছাড়ো। ইরা ছলছল চোখে তাকিয়ে আছে। এতদিন পর দেখা হয়েছে, কোথায় জড়িয়ে ধরবে তা না করে কড়া কড়া কথা শুনিয়ে যাচ্ছে। ইরা কি এত কিছু বুঝে কাগজগুলো রেখেছিল? মনটা তার বিতৃষ্ণায় ভরে গেল। এসব পুরুষদের বিবাহ করাই ভুল। এদের কাছে নারীর প্রেমকে ঢং ন্যাকামি লাগে। বাবার জোড়াজুড়িতে এই কাজিন নামক বাসটাকে বিবাহ করে তার জীবন যৌবন সব শেষ। সে ছাড়া এই কারেন্টের তারকে কেই বা বিয়ে করত? একটু ধরলেই চিলিক মেরে ওঠে শালার বিদেশি মাল। এসব ভেবেই ইরা মুখ মোচড়ালো। জিনান তার মুখের সামনে তুড়ি বাজাতেই ইরা নিজের ব্যাগ নিয়ে সোজা শোবার ঘরে চলে এলো। জিনান পিছু পিছু এসে বলল। তুমি কি এখানে থাকবে? ইরা না ঘুরেই নিজের হ্যান্ডব্যাগ আলমারি খুলে রাখতে রাখতে বলল। না, আমার ভূত থাকবে। জিনান এক ভুরু উঁচিয়ে বলল। তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম আমি। ইরা প্রতি উত্তর করল না, মনে মনে বলল, উনি বারণ করলেই আমি শুনবো? জিনান দরজায় হেলান দিয়ে বলল। জামা কাপড় তো আনোনি, কি পরে থাকবে? দরকার হলে জামা কাপড় ছাড়াই থাকবো, কোনো সমস্যা? জিনান হেলানরত অবস্থায় হাত ভাঁজ করে বলল। তোমার সমস্যা না হলে আমার সমস্যা হবে কেন? জামা কাপড় ছাড়া তো আর আমি থাকবো না। ইরা জিনানের কথার মানে বুঝতে পেরে চোখ রাঙিয়ে বলল। অসভ্য। তারপর আলমারি খুলে জিনানের একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। জিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। শুরু হয়েছে তার ব্র্যান্ডের গেঞ্জি ট্রাউজারের দখলদারিত্ব। এই মেয়ে এখানে আসলে তার আলমারি লন্ডভন্ড করে ফেলে। জিনান মাথায় হাত দিয়ে বসে আছে। সব গুরুত্বপূর্ণ ফাইল গুছিয়ে লকারে ঢুকিয়ে রাখলো। কোথায় কোথায় হাত দেয় বলা যায় না। একটু সুস্থে থাকে না মেয়েটা, এত চঞ্চল আর অস্থির। উফ, জিনান আর ভাবতে পারল না।
ইরার বেরুনোর অপেক্ষা করতে লাগলো। এসেছে যেহেতু বেশি বেশি খাটিয়ে নিতে হবে, তাহলে ঘন ঘন এখানে আসার স্বাদ মিটে যাবে। ইহাব মানহার সাথে কথা বলার চেষ্টা করছে, তবে মানহা তাকে এড়িয়ে যাচ্ছে। ফ্লাফিকে আদর করছে, খাবার দিচ্ছে, একদম চুপচাপ হয়ে আছে। ইহাবের মনে হচ্ছে ঝড় আসার পূর্বের লক্ষণ এটা। উর্মি ভুইয়ার চর খেয়ে জবাব বন্ধ হয়ে গেছে নাকি? বেচারি ওই মুহূর্ত থেকেই বোধহয় এখনো বেরুতে পারেনি। ইহাব গলা খাকারি দিয়ে বলল, শোনো, চর তুমিও খেয়েছো, আমিও খেয়েছি, হয়ে গেল না সুদবুদ? কথা না বললে কি কাল থেকে চরটা উঠে যাবে? আমার সাথে কথা না বলার কারণ কি? চর কি আমি দিয়েছি? যে দিয়েছে তার সাথে কথা বলো না। আমি তো নিজেও ভুক্তভোগী, তাই আসো কোলাকুলি করে ব্যাপারটা মিটিয়ে ফেলে। মানহা প্রতি উত্তর করল না। মানহার উত্তর না পেয়ে ইহাব নিজ থেকেই এগিয়ে এসে মানহাকে পেছন থেকে জাপটে ধরল। অমনি মানহা চোখ ঘুরিয়ে ইহাবের দিকে চাইল। ইহাব বলল, রাগ করে না, রিং পাউডার খুলে মুখে দাও রাডার। মানহা ইহাবকে সরিয়ে বলল। উল্টাপাল্টা ছন্দ বলা বন্ধ করুন, আমার ভালো লাগছে না এসব। ইহাব এগিয়ে এসে বলল। যাক, অবশেষে কথা বললে রিং পাউডার। মানহা বিরক্তি নিয়ে বলল, আশ্চর্য, রিম পাউডার কে? কে আবার তুমি? আমার একটা সুন্দর নাম আছে, মানহা আফরিন, ডাকলে সেই নামেই ডাকবেন। আমি তো সেই নামেই ডাকছি, আফরিন ওরফে রিং পাউডার। কঠিন দাগ সরিয়ে কাপড় কি করে নিমিশে পরিষ্কার। রাতে মারওয়ান দুটো ইলিশ মাছ এনেছে, নিশাত ছুঁয়েও দেখেনি। নাহুয়ান বাবাকে দেখে প্রথমে ভয় পেলেও মারওয়ানের আদরে আবারও প্রাণবন্ত হয়ে গেছে। বেশি রাত হয়ে যাওয়ার পরেও যখন নিশাতকে মাছ ছুঁতেও দেখলো না, তখন ছেলেকে নিয়ে ইউটিউব দেখে কোনো রকম ইলিশ মাছ কেটে ভেজে তুলে রাখলো। ভাগ্যিস এটা ইলিশ মাছ ছিল, নয়তো এই মাছ খাওয়ার উপযোগী আর হতো না। বাসায় আসার পথে জ্যান্ত লাল টসটসে ইলিশ মাছ দুটো দেখে লোভ সামলাতে পারেনি। সকালের কথা এর মধ্যেই ভুলে গেছে, না হলে রাতে অন্তত ভুলেও ইলিশ মাছ নিয়ে বাসায় ঢুকতো না। পকেটে টাকা থাকলে খরচ করতে শরীর শিরশিরাই তার। এসব ভাবতে ভাবতে গরম গরম মাছ নিয়ে ভাত খেতে বসলো। মাছের পেটের এক পিস নিল, যেই কামড় দিয়েছে তিতায় মুখ বিদঘুটে রূপ ধারণ করেছে। মাছের পেটে গোতাগুতি করতে গিয়ে নিশ্চয়ই ভিতরে পিত্ত গলিয়ে ফেলেছে। ভালো করে সাফ হয়নি। মারওয়ান কোনো রকম ডাল দিয়ে খেয়ে উঠল। এত টাকার এত স্বাদের মাছ পুরোটাই জ্বলে গেল। নারীরা সংসার কিভাবে সামলায়, সে একটু মাছ কাটতে গিয়ে গরমিল করে ফেলেছে, বাকিগুলো করতে গেলে তো একদিনেই সবকিছু তছনছ করে ফেলতো। এজন্যই গুরুজনেরা বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এসব ভাবতে ভাবতে মারওয়ান ঘুমের দেশে পাড়ি জমালো। হয়তোবা কাল আবারও রমণীর গুণের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে তাদের ভেঙে দিতে মারওয়ানের মতো পুরুষরা জেগে উঠবে।